প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কিন্তু যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিয়েছি, কে বলেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লর্ড কার্জন। আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিয়েছি বলেছিলেন লর্ড কার্জন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিয়েছি, এই কথাটি লর্ড কার্জন বলেছিলেন। লর্ড কার্জন ছিলেন ব্রিটিশ ভারতের ভাইসরয়। তিনি কিন্তু ব্রিটিশ ভারতের ভাইসরয় ছিলেন। 1905 সালে তিনি বাংলা প্রদেশকে ভাগ করার প্রস্তাব দেন, যার ফলে পূর্ববঙ্গ এবং আসাম নামে একটি নতুন প্রদেশ গঠিত হয়, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা ছিল। এই প্রস্তাবের মাধ্যমেই তিনি এই উক্তিটি করেন। নেক্সট কোশ্চেন, 2 নম্বর প্রশ্ন, ব্রহ্মসভার প্রথম সচিব কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, তারাচাঁদ চক্রবর্তী। উত্তরটা হয়ে যাবে অপশান বি, তারাচাঁদ চক্রবর্তী। ব্রহ্মসভার প্রথম সচিব ছিলেন তারাচাঁদ চক্রবর্তী। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ব্রহ্মসভা 1828 সালের 20 আগস্ট রাজা রামমোহন রায় এবং দ্বারকানাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন। ব্রহ্মসভা কিন্তু 1828 সালে 20 আগস্ট রাজা রামমোহন রায় এবং দ্বারকানাথ ঠাকুর তৈরি করেছিলেন, যার প্রথম সচিব ছিলেন তারাচাঁদ চক্রবর্তী। নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 280। ভারতীয় সংবিধানের 280 নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতীয় সংবিধানের ধারা 280 অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়। এই ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর বা প্রয়োজন অনুযায়ী অর্থ কমিশন গঠন করে। অর্থ কমিশন কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলির মধ্যে আর্থিক সম্পদের নির্ধারণ করে এবং কর বণ্টনের সুপারিশ করে। সংবিধানের 281 ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতি 5 বছর অন্তর বা তার আগে একটি অর্থ কমিশন গঠন করবেন। এই কমিশন কেন্দ্রীয় সরকার এবং রাজ্যগুলির মধ্যে করের নিট আয় বণ্টনের সুপারিশ করে, সেই সঙ্গে রাজ্যগুলির মধ্যে বণ্টনের জন্য সুপারিশ করে। নেক্সট কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন, 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সরোজিনী নাইডু। 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে সরোজিনী নাইডু মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন শ্রীমতী সরোজিনী নাইডু। তিনি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন এবং 1925 সালে নির্বাচিত হন। সরোজিনী নাইডু স্বাধীনতা আন্দোলনের এবং ভারতীয় সমাজে তার বহুমুখী প্রচেষ্টার জন্য স্মরণীয় ও মূল্যবান ছিলেন, এবং তিনি কিন্তু কানপুর অধিবেশন থেকে 1925 সালে সভাপতিত্ব করেছিলেন। নেক্সট কোশ্চেন, 5 নম্বর প্রশ্ন, পালঘাট ফাঁকের মধ্যে দিয়ে কোন বন্দর থেকে মাদ্রাজ পর্যন্ত অভ্যন্তরীণ বাণিজ্য চলে?
তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, কোচিন। পালঘাট ফাঁকের মধ্যে দিয়ে কোচি বন্দর থেকে মাদ্রাজ পর্যন্ত অভ্যন্তরীণ বাণিজ্য চলে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। পালঘাট ফাঁকের মধ্যে দিয়ে মুজিরিস বন্দর থেকে মাদ্রাজ পর্যন্ত অভ্যন্তরীণ বাণিজ্য চলত। মুজিরিস ছিল প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ বন্দর, যা বর্তমানে কেরালা রাজ্যে অবস্থিত। এটি কিন্তু বর্তমানে কেরালা রাজ্যে অবস্থিত। এই বন্দর থেকে পালঘাটের ফাঁক পথ ধরে কাবেরী উপত্যকা পর্যন্ত ব্যবসা বাণিজ্য চলত। প্রাচীন মুজিরিস বন্দর থেকে পালঘাট ফাঁক হয়ে মাদ্রাজ পর্যন্ত অভ্যন্তরীণ বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ পথ ছিল। এই পথটি মূলত দুটি অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করত, পশ্চিম উপকূলের মুজিরিস এবং পূর্ব উপকূলের মাদ্রাজ। মুজিরিস থেকে পণ্যবাহী জাহাজ পালঘাট ফাঁক দিয়ে যাত্রা করে কাবেরী উপত্যকা অতিক্রম করে মাদ্রাজ পৌঁছাতো। এই বাণিজ্য পথটি মূলত মশলা, বস্ত্র ও অন্যান্য মূল্যবান সামগ্রীর জন্য পরিচিত ছিল। খ্রিস্টীয় প্রথম শতাব্দী রোমানদের সাথে এই পথ ধরে ব্যবসা বাণিজ্য চলত বলে জানা গেছে। এটি কিন্তু রোমানদের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলত বলে জানা গেছে। নেক্সট কোশ্চেন, 6 নম্বর প্রশ্ন। কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1976 সালে। 1976 সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করেন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতীয় সংবিধানের 42তম সংশোধনী 1976 সালে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশ যুক্ত করা হয়েছিল। এই সংশোধনীতে সংবিধানের চতুর্থ ক অংশকে বা পার্ট 4 এ অনুচ্ছেদ 51 ক আর্টিকেল 51 এর মাধ্যমে এই কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়। 1976 সালের 42তম সংবিধান সংশোধনী, যা মিনি কনস্টিটিউশন নামেও পরিচিত, এটি কিন্তু মিনি কনস্টিটিউশন নামেও পরিচিত, এই পরিবর্তনটি এনেছিল। এই সংশোধনীতে মৌলিক কর্তব্যগুলি নাগরিকদের জন্য নৈতিক দায়িত্ব হিসাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই কর্তব্যগুলি দেশের ঐক্য ও সংহিতা বজায় রাখতে এবং নাগরিকদের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তুলতে সহায়তা করে। এই সংশোধনীতে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল সর্দার শরণ সিং কমিটি। এটা কিন্তু সর্দার শরণ সিং কমিটি করেছিল। মূলত সংবিধানের এই কর্তব্যগুলি অন্তর্ভুক্ত ছিল না, তবে 42তম সংশোধনীতে এটি যুক্ত করা হয়। পরবর্তীতে 86তম সংশোধনী 2002 সালে আরও একটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। নেক্সট কোশ্চেন, 7 নম্বর প্রশ্ন। হিন্দুদের উপর থেকে জিজিয়া কর তুলে দিয়েছিলেন কে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আকবর। হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর তুলে দিয়েছিলেন আকবর। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। সম্রাট আকবর 1564 খ্রিস্টাব্দে হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর তুলে দিয়েছিলেন। তিনি ছিলেন মুঘল সম্রাট, যিনি ভারতীয় উপমহাদেশকে নিজের দেশ হিসেবে মনে করতেন এবং এই কারণে অমুসলিমদের ওপর থেকে এই কর তুলে দেন বলে আনন্দবাজার পত্রিকায় জানায়। জিজিয়া কর ছিল একটি বিশেষ কর যা অমুসলিমদের থেকে নেওয়া হতো। এটি ছিল একটি আর্থিক চাপ যা অমুসলিমদের ওপর আরোপ করা হতো। অনেক ক্ষেত্রে এই করের বোঝা এতটাই বেশি ছিল যে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হতেন বলে আনন্দবাজার পত্রিকায় জানায়। সম্রাট আকবর জিজিয়া কর তুলে দিয়েছিলেন কারণ তিনি মনে করতেন যে সকল প্রজা তার শাসনে সমান অধিকার ভোগ করবে এবং কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের ওপর অতিরিক্ত কর চাপানো উচিত নয়। তিনি কিন্তু 1564 খ্রিস্টাব্দে এই জিজিয়া কর তুলে দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, 8 নম্বর প্রশ্ন। ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বাংলা। ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম হয়েছিল বাংলায়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা মূলত বাংলা প্রদেশে হয়েছিল। 20 শতকের গোড়ার দিকে বিশেষত বঙ্গভঙ্গ 1905 আন্দোলনের পর এই অঞ্চলে বিপ্লবীর কার্যকলাপ বৃদ্ধি পায়। অনুশীলন সমিতি এবং যুগান্তর এর মতো সংগঠনগুলি এই সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট কোশ্চেন, 9 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে
অপশান এ 154(1) নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের 154(1) নম্বর ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতীয় সংবিধানের 154(1) নম্বর ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। এই ধারা অনুযায়ী রাজ্যের শাসন সংক্রান্ত সমস্ত ক্ষমতা রাজ্যপালের হাতে ন্যস্ত থাকবে এবং তিনি নিজে অথবা তার অধীনস্থ কর্মচারীদের মাধ্যমে এই ক্ষমতা প্রয়োগ করবেন। সংক্ষেপে রাজ্যপালের হাতে রাজ্যের প্রশাসনিক ক্ষমতা ন্যস্ত থাকবে বিষয়টি ভারতীয় সংবিধানের 154(1) নম্বর ধারায় উল্লেখিত রয়েছে। নেক্সট কোশ্চেন, 10 নম্বর প্রশ্ন। 1878 সালে দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, লর্ড রিপন। 1878 সালে দেশীয় সংবাদপত্র আইন বাতিল করেন লর্ড রিপন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। 1878 সালে দেশীয় সংবাদপত্র আইন বাতিল করেন লর্ড রিপন। এই আইনটি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নামে পরিচিত। 1878 সালে লর্ড রিপনের আমলে প্রণীত হয়েছিল। এর মূলত উদ্দেশ্য ছিল ভারতীয় ভাষাগুলি সংবাদপত্রগুলির স্বাধীনতা খর্ব এবং ব্রিটিশ সরকার নীতির সমালোচনা বন্ধ করা। লর্ড রিপন 1881 সালে এই আইনটি বাতিল করেন, যা ভারতীয় সংবাদপত্রের স্বাধীনতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এই আইন বাতিলের মাধ্যমে ভারতীয় সংবাদ মাধ্যমগুলি আরও স্বাধীনতা লাভ করে এবং জাতীয়তাবাদী আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই কটাই প্রশ্নোত্তর ছিল। প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেলটি 1K সাবস্ক্রাইবার পূরণ করে দিও।